সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। অবশেষে ইসরায়েলকে অপরাধী দেশের তালিকায় যুক্ত করল জাতিসংঘ। এরপর রয়েছে সিরিয়ায় গাড়ি বোমা হামলা, 2 ইরানপন্থী যোদ্ধা নিহত। আরও থাকবে ইউরোপের বিপর্যয়কর পরিণতি নিয়ে আবারও সতর্কবার্তা পুতিনের। এরপর রয়েছে নেতানিয়াহুকে ভোট দিবেন না বেশিরভাগ ইসরায়েলি। এবং সর্বশেষ জানিয়ে দেব মোদি আধিপত্যে আঘাত হানা কে এই ধ্রুবরাঠি। থাকবে বিস্তারিত। অবশেষে ইসরায়েলকে অপরাধী দেশের তালিকায় যুক্ত করল জাতিসংঘ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিরপরাধ শিশুদের ওপর হামলা ও হাজার হাজার শিশুর মৃত্যুর কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে অপরাধী দেশের তালিকায় যুক্ত করেছে জাতিসংঘ। বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ আরদান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জানিয়েছেন তিনি এই সংক্রান্ত প্রজ্ঞাপন পেয়েছেন। সিদ্ধান্তটি অত্যন্ত লজ্জাজনক এবং জাতিসংঘের এমন কাজে তিনি অত্যন্ত ক্ষুব্ধ। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন এই পদক্ষেপের কারণে জাতিসংঘের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের নেতিবাচক প্রভাব পড়বে এবং জাতিসংঘকে এর পরিণতি ভোগ করতে হবে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন আমাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী, তা সত্ত্বেও ইসরায়েলকে মূলত একজন মাত্র ব্যক্তির সিদ্ধান্তে এই তালিকায় ফেলা হয়েছে। তিনি হলেন জাতিসংঘের মহাসচিব। এই সিদ্ধান্তের মাধ্যমে জাতিসংঘ ইসরায়েলকে নয় নিজেকে ইতিহাসের কালো তালিকায় যুক্ত করেছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারেক এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা ইসরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে জাতিসংঘের বার্ষিক চিলড্রেন ইন আর্মড কনফ্লিক্ট প্রতিবেদনে ইসরায়েলের তালিকাভুক্তির বিষয়টি জানান। বিষয়টি যাতে ফাঁস না হয় সেজন্যই এমনটা করা হয়েছে। প্রতিবেদনটি 14 জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে। এক জাতিসংঘ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামিক জিহাদকেও এই তালিকাভুক্ত করা হয়েছে। ইসরায়েলের ন্যাশনাল কাউন্সিল ফর চাইল্ডের তথ্য অনুযায়ী গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় 38 শিশু প্রায় 1200 জন নিহত হয়। তাছাড়া 42 শিশু 252 জনকে জিম্মি করে নিয়ে যায়। এদিকে গাজা হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে ইসরায়েল আগ্রাসন এখনো পর্যন্ত 36,731 জন নিহত হয়েছে। গত মাসে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে গাজা মোট মৃত্যুর 69% থেকে 52% ছিল নারী ও শিশু। সিরিয়ায় গাড়ি বোমা হামলা, 2 ইরানপন্থী যোদ্ধা নিহত। সিরিয়ার পূর্বাঞ্চলে শহর দেইর এজারে আজ গাড়ি বোমা হামলায় 2 ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন। একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থার বরাতে এএফপি এই প্রতিবেদনে তথ্য জানিয়েছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ হয়, এতে ওই 2 ইরান সমর্থিত যোদ্ধা নিহত হন। এরপর সরকারি বাহিনী ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলো হামলাস্থলের চারপাশে নিরাপত্তা বেষ্টনী আরোপ করে। তবে এই হামলার পেছনে কারা স্পষ্ট ছিল তা জড়িত নয় বলে তেহরানের শক্তঘাঁটি দেইর এজর শহরে ইরানের উপদেষ্টা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে। এএফপি অনুসারে ইরাকের সীমান্তবর্তী তেল সমৃদ্ধ অঞ্চল দেইর এজর প্রদেশের নিয়ন্ত্রণ ইউসেফট্রিস নদীর পূর্বে কুর্দি বাহিনী ও ইরান সমর্থিত সিরিয়ার সরকারি বাহিনী এবং পশ্চিমে তাদের প্রক্সিদের মধ্যে বিভক্ত। অন্যদিকে লেবাননের শক্তিশালী হিজবুল্লাহ আন্দোলন সহ ইরান সমর্থিত গোষ্ঠীগুলো 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর থেকে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীকে শক্তিশালী করেছে। 2011 সালের একটি বিদ্রোহের ওপর সিরিয়ার সরকারের নির্মম দমন সংঘাতের সূত্রপাত করেছিল। সেই সংঘাতে 250,000-এরও বেশি মানুষ নিহত হয় এবং বিদেশি সেনাবাহিনী ও জেহাদিদের সংঘর্ষে টেনে আনে। ইউরোপের বিপর্যয়কর পরিণতি নিয়ে আবারও সতর্ক পুতিনের। ইউক্রেনে পুরোদমে যুদ্ধ শুরু করার পর মস্কো পরমাণু অস্ত্রের ব্যবহার নিয়ে বারবার কড়া বার্তা দিয়েছে। সরাসরি না হলেও স্পষ্টভাবে ইঙ্গিত দিয়ে বলেছে যদি কেউ রাশিয়ার মতো পরমাণু শক্তিধর দেশকে পরাজিত করার চেষ্টা করে তবে বিপর্যয়কর পরিণতি ভোগ করতে হবে। এই বিপর্যয়কর পরিণতির আবারও বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সেটি ইউক্রেনে নয়, পুরো ইউরোপকে। পুতিন বলেছেন ইউক্রেনে জয়ী হতে রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন পড়বে না। গতকাল সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের একটি প্যানেল আলোচনায় পুতিনের সাক্ষাৎকার নেওয়া হয়। ফোরামের বার্ষিক আয়োজন রাশিয়ার দাভোস নামেও পরিচিত। সাক্ষাৎকার দেওয়ার সময় পুতিনকে বেশ শান্ত দেখা গেছে। সাধারণত কোনো সাক্ষাৎকারে যিনি প্রশ্ন করেন তার তুলনায় পুতিনকে শান্ত থাকতে খুব কমই দেখা যায়। তবে প্রশ্নকর্তা যদি হন রাশিয়ার বৈদেশিক নীতি বিষয়ক ঝানু বিশেষজ্ঞ সের্গেই কারাগানভ, তবে এমনটি হওয়ার কথা। সাক্ষাৎকারে পুতিন খুব বেশি কড়া ভাষা ব্যবহার করেননি, তবে খুব শান্ত
চূড়ান্তও ছিলেন না। ক্রেমলিনের নেতা বলেছেন তিনি রাশিয়ার পরমাণু অস্ত্র সংক্রান্ত দিক নির্দেশনায় পরিবর্তন আনার বিষয়টি একদমই উড়িয়ে দেননি। ওই নির্দেশনায় রাশিয়া কোনো পরিস্থিতিতে পরমাণু অস্ত্র ব্যবহার করবে সে সম্পর্কে বলা হয়েছে। পুতিন বলেন এই দিক নির্দেশনা পরিবর্তনযোগ্য এবং আমাদের চারপাশে বিশ্বে কি ঘটছে সেটির উপর আমরা খুব সতর্ক নজর রাখছি। এই নির্দেশনা পরিবর্তন করার বিষয়টি বাতিল করে দিবেন না, এটা পরমাণু অস্ত্র পরীক্ষার সঙ্গেও সম্পর্কিত। যেসব ইউরোপীয় রাষ্ট্র ইউক্রেনকে সমর্থন করছে তাদের জন্য এদিন সতর্কবার্তা দেন পুতিন। তিনি বলেন পুরো ইউরোপে যত কৌশলগত পরমাণু অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে তার চেয়ে অনেক বেশি আছে, এমনকি যদি যুক্তরাষ্ট্র তাদেরকেও গুলো নিয়ে আসে। ইউরোপের কাছে উন্নত ব্যবস্থা, আগাম সতর্কতা দেওয়ার ব্যবস্থাও নেই, সেই হিসেবে বলতে গেলে তারা কম বেশি অরক্ষিত বলেন পুতিন। কৌশলগত পরমাণু অস্ত্র হলো ছোট আকারের যুদ্ধাস্ত্র, সেগুলো এমনভাবে নকশা করা হয়েছে যে বিস্তৃত এলাকা জুড়ে তেজস্ক্রিয়তা না ছড়িয়ে সেগুলো শুধু নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ধ্বংস করবে। নেতানিয়াহুকে ভোট দিবে না বেশিরভাগ ইসরায়েলি। ইসরায়েলের আসন্ন নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বা তাকে সমর্থনকারী কোনো দলকে ভোট দিবে না বেশিরভাগ ইহুদি নাগরিক। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল টুয়েব একটি জনমত জরিপে এমন ফলাফল দেখা গেছে বলে জানিয়েছে খবর তুর্কি আনাদোলু সংস্থা আনাদোলু এজেন্সি। জরিপে দেখা গেছে ৬২% ভোটার ইসরায়েলের নেতা হিসেবে নেতানিয়াহুকে বা তাকে সমর্থন করে এমন কোনো দলের পক্ষে তাদের ভোট দিবেন না। ১৯% ভোটার নেতানিয়াহুর পক্ষে ভোট দিয়েছেন, বাকি ১৯% ভোটার এখনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন। জরিপে দেখা গেছে নেতানিয়াহু ব্লকের ভোটার হিসেবে পরিচিত এমন ৩০% ভোটার বলেছেন তারা নেতানিয়াহু বা তাকে সমর্থনকারী কোনো দলকে ক্ষমতায় দেখতে চান না। ৭ অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তির জন্য আন্দোলন করে আসছে জিম্মিদের পরিবার ও সাধারণ জনগণ। এছাড়াও বিচার বিভাগের ক্ষমতা সীমিত করার বিতর্কিত আইন পাশের জন্য সমালোচনার মুখোমুখি হয়েছেন নেতানিয়াহু। মোদি আধিপত্যতে আঘাত হানা কে এই ধ্রুবরাঠি। ভারতীয় জনতা পার্টি বিজেপি ও নরেন্দ্র মোদীর সমালোচনা বা বিরোধী করার মতো লোকের অভাব নেই ভারতে। বিরোধী দলগুলোর রাজনীতিবিদরা থেকে শুরু করে বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অনেকেই আছেন এই তালিকায়। তবে ভারতের নির্বাচনে ফলাফল প্রকাশের পর পাকিস্তানের এমনকি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নাম ভেসে বেড়াচ্ছে, তিনি হলেন ধ্রুবরাঠি। ধ্রুবরাঠি সেই সব ইনফ্লুয়েন্সারদের একজন যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে খ্যাতির চূড়ায় পৌঁছেছেন এবং খ্যাতির সাথে বাড়তি পাওনা হিসেবে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন। কারণ তার কন্টেন্টগুলোতে তিনি প্রায় নরেন্দ্র মোদী ও বিজেপির বিরোধিতা করেন, এমনকি ভারতের সাম্প্রতিক নির্বাচনের সময়ও তার বানানো ভিডিওগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হয়েছে। এবছর তিনি বারবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ট্রেন্ডে থেকেছেন এবং গত ১ মাস ধরে তিনি সেখানে একটানা ট্রেন্ড করছেন। তাহলে এই ধ্রুবরাঠি আসলে কে? পাকিস্তান ও বাংলাদেশেই বা তাকে নিয়ে কেন এত সমালোচনা বা আলোচনা চলছে? গত ৪ জুন ভারতের নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়া শুরু করে, তখন ধ্রুবরাঠি তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন নেভার আন্ডারস্টিমেট দ্য পাওয়ার অব দ্য ম্যান অফ ক্যাম্প, অর্থাৎ সাধারণ মানুষের ক্ষমতাকে কখনোই অবমূল্যায়ন করবেন না। তার ওই পোস্টটি মূলত বলিউড অভিনেতা শাহরুখ খান অভিনীত চলচ্চিত্র চেন্নাই এক্সপ্রেস এর একটি সংলাপ। তিনি ওই বাক্যটি ভারতের নির্বাচনকে উদ্দেশ্য করে লিখেছিলেন ঠিকই, কিন্তু একই বিষয় তার নিজের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ তিনি নিজেও একজন সাধারণ মানুষ, অথচ তার এক একটি পোস্ট ও ভিডিও মানুষের মনে এতটাই নাড়া দিচ্ছে যে সবার মুখে মুখে এখন তার নাম।